মতন একজন মাফিয়া ডন। দর্শক, অনেক হয়েছে ধানাই বানাই, হুমকি ধামকি, এবার টাইম টু অ্যাকশন। আর এই অ্যাকশনের জন্য সকল রকমের প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি এটা একটা গায়েবী খেলা, যে দিন শেষে চোর ধরা খাইয়া গেছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অসম্ভব কথাটাই এবার বাস্তব করার হুমকি দিয়েছেন কে? বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে নোবেল জয়ী এবং শান্তির দূত হিসাবে পরিচিত। এই নামটাই হয়তো বাংলাদেশের ভাগ্য লিখবে। এমন কিছু সত্য আজ আপনাদের সামনে আনবো, যা মূলধারার মিডিয়াতেও ভয়ে বলা হচ্ছে না। সুপ্রিমেসি, শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে, বিশেষ করে দুইটা পয়েন্টে। বিএনপি মারা খাওয়া সারা। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে। দর্শক, গত রাতে একটা বেশ মজার এবং চাঞ্চল্যকর খবরই এসেছে গণমাধ্যমে। সেই খবরটা হচ্ছে কিছুদিন আগেই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় যে মূল মাস্টারমাইন্ড বা যার আদেশেই মূলত ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, সে এবার হাতে নাতে ধরা পড়েছে। সে হচ্ছে ওসমান হাদির আসনে ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা, যে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। আর তারেক রহমানের চোখের সামনে খালেদা জিয়ার মৃত্যু হয়, অবশেষে খালেদা জিয়ার ভিডিও প্রকাশ হয়। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমান ও খালেদা জিয়ার মৃত অবস্থার সেই ভিডিও ফুটেজ। এদিকে আজকে তারেক রহমান বিশাল একটি সত্য নিউজ প্রকাশ করে তার মার বিষয়ে। খালেদা জিয়া আগেই মৃত্যুবরণ করেন, এবার মূল সত্য ঘটনাটি তারেক রহমান ভিডিও আকারে প্রকাশ করেন। এদিকে এবার সবশেষে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সত্য হলো, বেরিয়ে আসলো গোপন তথ্য। দীর্ঘ 1 মাস আগেই মারা গেছেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কাউকে যদি আপনি দৌড়ান না, কাউকে যদি আপনি দৌড়ান, আপনি নিজেও কিন্তু হয়রান হইবেন। কাউকে যদি দৌড়ের উপরে রাখেন, আপনি কিন্তু নিজেও হয়রানি হইবেন। এটার অর্থ বুঝেন? আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশকে যদি আপনারা এই অশান্তি করেন, বাংলাদেশে যদি কোনো রকম ঝামেলা করেন, সার্জিক্যাল স্ট্রাইক বলেন বা যাই করেন না কেন, বুঝছেন, তাহলে বাংলাদেশে যে মনে করেন যে অর্থনীতি আছে, বাংলাদেশে যে বর্তমানের যে সিচুয়েশন, বাংলাদেশে যে প্রবাসীরা আছে, তারা যদি সবাই এক হয়, আর বাংলাদেশে যে পলিটিশিয়ান যারা রয়েছে তারা যদি একটু ঠিকঠাক মতো ঘুরে দাঁড়ায়, বুঝছেন, তাহলে কিন্তু ভাই যত সহজ আপনারা ভাবতেছেন তত সহজ নয়। কারণ যুদ্ধের জন্য লাগে পয়সা, যুদ্ধের জন্য লাগে পয়সা, কিন্তু আমাদের কাছে পয়সা আছে। এখন আমাদের পয়সাটা ঠিক কাজে ব্যবহার হয়, সেটা হলো ভিন্ন অর্থ। সে আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের উপর যখন কোনো আঘাত আসবে, তখন নিশ্চয়ই বাংলাদেশে কোনো পলিটিশিয়ান বা বাংলাদেশের কোনো মানুষ চুপচাপ বসে থাকবে না। বিশেষ করে মানে দেশপ্রেমের ব্যাপারে আমরা কিন্তু সবাই এক, দেশপ্রেমের ব্যাপারে কিন্তু আমরা সবাই এক। তো কাজেই বাংলাদেশকে যদি আপনি সার্জিক্যাল অ্যাটাক করেন, তো বাংলাদেশের পাল্টা ঘুরে দাঁড়ানোর জন্য যত টাকা পয়সা যা কিছু লাগে, এই আমরা যে 20-30 লাখ 50 লাখ প্রবাসীরা আছি, বিলিয়ন ডলার বাংলাদেশে আমরা পাঠাই, এটা আমরা ডাবল পাঠাবো, বুঝছেন, তখন আমরা ডাবল পাঠাবো। আপনি কারে কি বলেন, কারে কি বলেন? এমনি আমরা কিছু বলি না দেখে চুপচাপ থাকি। আমাদের পলিটিশিয়ান আমাদের নানা রকম ঝামেলার ভিতরে ফেলা রাখছে, বুঝছেন, দুর্নীতি করে। এই জন্য আমরা চুপচাপ থেকে কোনো তর্ক বিতর্ক আপনাদের সাথে করি না। কিন্তু আমাদের সাথে লাগালাগি করতে এলে ভাই, আমরা কিন্তু মানে ছেড়ে দেওয়ার কথা না। কেউ ছাড়বেন, আমি আপনাদের হুমকি দিতেছি না, ভয় দেখাইতেছি না, কিছু করতেছি না, আমি জাস্ট বলে দিলাম আকার ইঙ্গিতে, বুঝছেন। কিন্তু আমরা কিন্তু ভাই কম না। আরেকটা জিনিস হলো, আপনারা যদি আমাদেরকে অশান্ত করে তোলেন, এই সার্জিক্যাল অ্যাটাক করেন বা যাই খুশি করেন না কেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো অশান্তি তৈরি করেন, আপনারা কি শান্তিতে থাকবেন? আপনারা কি শান্তিতে থাকবেন? আরে ভাই, যে পয়সা খরচ করে আপনি আপনাদের দেশকে রিকনস্ট্রাকশন করতেছেন, তারপরে নিজের দেশকে ডেভেলপ করতেছেন, শুধুমাত্র আপনাদের বর্ডারে যদি উত্তেজনা ছড়া যায়, তাহলে তো আপনাদের বিলিয়ন ডলার তো খরচা করতে হবে শুধুমাত্র আপনাদের বর্ডার সুরক্ষার জন্য। সেই খেয়াল আপনারা রাখছেন? যদি বাংলাদেশ মানে উত্তেজনার ভিতরে রাখেন, অশান্ত রাখেন, তো এই অশান্তকে দমন করার জন্য আপনার বর্ডারের পিছনে যে বিলিয়ন ডলার গিয়ে খরচ হবে, তো আপনার দেশের অর্থনীতির কি হবে? জিডিপির উপরে তো একটা এফেক্ট করবে। কারণ যে পয়সাটা আপনার গরিব মানুষ, কাঙ্গাল ভুকানাঙ্গা যা ভারতীয় আছে, বুঝছেন, তাদের জন্য ব্যয় করতে পারতেন, সেই টাকাটা এখন ব্যয় করতে পারবে খামাখা গিয়ে বর্ডারের, কারণ আপনি আরেকজনের সাথে ঝামেলা লাগে বসে রয়েছেন। এইগুলো একটা। দ্বিতীয় কথা হলো, আপনার পশ্চিম দিকে আছে হলো পাকিস্তান, আর পূর্ব দিকে হলো বাংলাদেশ। এই দুইটা দেশকে যদি আপনি ডিস্টার্ব করেন বা আপনি তাদের সাথে ঝামেলা টামলা করে বসে থাকেন, এই দুই দেশ থেকে যখন আপনি টেপটা ধরবে, বুঝছেন, তখন আপনি কি কতক্ষণ কি করবেন আমাদের বুঝান ভাই। শুধুমাত্র সাবমেরিন থাকলে হয় না, কামান ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে জয়লাভ করা যায় না। আর যদি তাই হইতো, তাহলে পৃথিবীর দ্বিতীয় পরাক্রমশালী দেশ ছিল রাশিয়া। এতদিনে পৃথিবীর মানচিত্রে ইউক্রেনের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু এই 3টা বছর, 2023 সালে না 22 সালে জানি সে যুদ্ধ শুরু হয়েছে, 2025 সালের মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, রাশিয়া তার সর্বশক্তি দিয়ে ইউক্রেনকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। পারছে খেতে লেগে? পারেনি। আর আপনাদের কি মনে হয় ভাই, বাংলাদেশকে যদি ভারত খাইতে আসে, চায়না কোনোদিন বসে থাকবে? কোনোদিন বসে থাকবে না, কোনোদিন বসে থাকবে। বরঞ্চ চায়না এই সুযোগটার অপেক্ষায় আছে। বছরের বছর ধরে চায়না এই সুযোগটার অপেক্ষা করতে, যদি খাস না গেলে যায় না বাংলাদেশের খা, ধর বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক কর, মার 2-4টা।
মার দিচ্ছে, এটা মালিক তো চায়না চাইতেছে। কারণ হলো যদি এই ধরনের ঝামেলা পাকান্তে চায়না নিঃসন্দেহে বাংলাদেশের পাশে এসে যাবে, কারণ শত্রু শত্রু বন্ধুর বন্ধু, এটি নিয়ম। শত্রু শত্রু বন্ধুর বন্ধু, তো এখন এটি নিয়ম। তো ভারত যেহেতু চায়নার বিরাট একটা শত্রু, তো ভারত যদি বাংলাদেশকে ডিস্টার্ব করতে আসে তো চায়না চুপ থাকবে না। চায়না বাংলাদেশের সাপোর্ট নিয়ে কি হবে, পাল্টা একটা মানে কি বলে ব্যাকফাইট, যেটাকে বলে পাল্টা একটা ব্যাকফাইট তো হবে। তারপরে কাহিনীতে আবার আরেকটা আছে, ওই যে 7টা সিস্টার। এখন আমাদের আপনাদের কামান বন্দুক ট্যাঙ্ক যা কিছু থাক না কেন, সাবমেরিন ক্ষেপণাস্ত্র ধরে নিলাম, আপনাদের পারমাণবিক মালটাল আছে, সবই ঠিক আছে, কিন্তু এত কথা হলো আপনাদের যে 7টা অঞ্চলের যে জনগণ আছে এরাও তো বহু বছর ধরে আন্দোলন করে আইতেছে এই অঞ্চলটাকে স্বাধীন করার জন্য, কিন্তু তারা ব্যাকআপ পাইতেছে না। এখন যদি আপনারা বাংলাদেশকে ডিস্টার্ব করেন এবং খোদা না করুক বাংলাদেশের পলিটিশিয়ানরা পাল্টা এই শিলিগুড়ি, তারপরে ওই শিলিগুড়ির ওই যে চিকেন নেক আছে ওদিক দিয়ে, তারপরে ভারতের যে 7টা অঙ্গরাজ্য আছে বুঝছেন, তো সেইখানে ওখানকার যে রিবেল গ্রুপ আছে, বিদ্রোহী গ্রুপ আছে বুঝছেন, তো তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করে, তো পাশে আছে আবার উত্তর দিক দিয়ে আবার চায়না আছে, তাই না? এরাও যদি ঠিকঠাক মতো ওদেরকে একটু লজিস্টিক সাপোর্ট দেয়, এটা আশা ভরসা দেয়, পিঠের ভিতরে একটু থাপ্পড় দিয়ে দেয় যে আগে বারো আমরা পিছনে আছি, তো বুঝতে পারছেন শুধু সেই বিদ্রোহ যদি হয় তো এই বিদ্রোহ দমন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো কাজেই বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখেই কিন্তু আপনারা যা উন্নতি করার করছেন, কিন্তু ওই যেটা ভিডিও শুরুতে বললাম, যদি বাংলাদেশকে দৌড়ের উপরে রাখেন তাহলে আপনাদেরকেও হয়রান হইতে হবে, দৌড়েতে আপনাকে হবে। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। হ্যাঁ, এটা শাসকের কাজ এটাই। কিছু দুষ্ট চক্র রাষ্ট্রের আইন মানতে চাইবে না, সরকার আনুগত্য করতে চাইবে না অযৌক্তিকভাবে। আর ন্যায্য কোনো বিষয় হলে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু আন্দোলনও করবে না, আবার পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তখন একটা আইডিয়াল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাদেরকে সিস্টেমে ম্যানেজ করা, সিদ্ধান্ত মানতে বাধ্য করা। আপনারা জানেন যে সার্বভৌমত্ব দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ সভরেনিটি, ওয়ান ইজ ইন্টারনাল সভরেনিটি, অ্যানাদার ইজ এক্সটার্নাল সভরেনিটি। এক্সটার্নাল সভরেনিটি ইজ বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশ মুক্ত, স্বাধীন, কোনো এক্সটার্নাল প্রেশার ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের একটা বর্ডার থাকবে, যে বর্ডার ক্রস করে চাইলেও বহিঃশক্তি ঢুকতে পারবে না একটা নিয়ম মানা ছাড়া। এটাকে বলা হয় এক্সটার্নাল সভরেনিটি। আর ইন্টারনাল সভরেনিটি হচ্ছে জনগণের উপর সরকারের, রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা, আরো সহজভাবে বললে বল প্রয়োগের ক্ষমতা, বাধ্য করার ক্ষমতা। তবে এটা সরকারের মৌলিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার বাধ্য করবে আইন মানতে, সিদ্ধান্ত মানতে, যদি যৌক্তিক সিদ্ধান্ত হয়, আর সেই সিদ্ধান্ত অযৌক্তিক হলে জনগণ প্রতিরোধ করবে। দেখেন, বিএনপি এখন নির্বাচন চায় না। এটা সরাসরি বলুক, সরাসরি সরকারের কোনো অযৌক্তিক সিদ্ধান্ত যদি হয়, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি অযৌক্তিক হয়, সেটা বিএনপি খোলামেলা বলবে যে আমরা মানি না। কিন্তু না, তারা বলে যে আমরা মানি, আমরা রাজি, আমরা প্রস্তুত, কিন্তু তলে তলে নির্বাচন পেছাতে চায়। এনসিপি কে দিয়ে বলাচ্ছে, কর্নেল অলিকে দিয়ে বলাচ্ছে খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটা বিএনপি বলাচ্ছে আমরা জানি। আবার কংগ্রেস নামের একটা দলের মাধ্যমে রিট আবেদন করায় নির্বাচন কার্যক্রম স্থগিত করাতে। এরকম নানান নাটক চলছে, আমরা তো দেখছি। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকারকে মাস্ট কৌশলী হতে হবে যে বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়। দিন শেষে হবেও সেটা, বিএনপি নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে, সরকারি সিদ্ধান্ত মেনে নিবে। অ্যাজ ইট ইজ ডাকসুতে ছাত্রদল দফায় বিরোধিতা করেছিল যে না, আমরা ডাকসু মানি না, সময় হয়নি, পরিবেশ পরিষদ কোথায়, শিবির প্রোগ্রামে বা ভিসির আমন্ত্রণে গিয়েছে, এই কারণে তারা মিটিং থেকে বের হয়ে যায়, অমুক তমুক কত কিছু। কিন্তু শেষে কি হয়েছে বলেন তো? ডাকসু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে, এবং সেটা ছাত্রদল চোরের মতো, পরাজিত শক্তির মতো মেনে নিয়ে, বিশ্ববিদ্যালয় শিবিরের সুপ্রিমেসি, ডাকসুকে মেনে নিয়ে চলতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।